নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর করার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বলুন তো এগুলো কি? এগুলো শুধু সবজি না, এগুলো একজন মায়ের অত্যন্ত ভালোবাসার ছোঁয়ার কিছু জিনিস। আমি খুব পছন্দ করি ছোট বেগুন খুদ ভাত দিয়ে খেতে। আমি যে শহরে থাকি সেই শহরে একজন আমার গ্রামের ভাই চাকরি করে। সে গ্রামে গিয়েছিল ঈদেতে, মা সেটা যেভাবে হোক জানতে পারছে। সবসময় মা বলে এটা পাঠাই ওটা পাঠাই, আমি না বারণ করি, কারণ আমার তো গ্রামে বাড়ি। আমার মাকে সেগুলো প্যাকেট করে 100% কনফার্ম হতে হয় যে হ্যাঁ এখান থেকে কিছু বের হবে না, তারপর যেতে হয় কুরিয়ারের অফিসে, সেখান থেকে পাঠায়। যতক্ষণে আমার হাতে না পৌঁছে ততক্ষণে আমার মায়ের প্রেশার হাই হয়ে যায়। এই জন্য আমি বারণ করি সবসময়ের জন্য। আর আমি যখন যাই, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে আমি কত সবজি কত কি নিয়ে আসি। তো গতবার যখন গেলাম তখন কিচ্ছু নিয়ে আসি নাই। এইবারে মা আমাকে মনের মতো কিছু খাওয়াতেও পারে নাই। তো আমার এই গ্রামের ভাই যখন গেছে, আমার মা জানতে পারছে, তাকে যেয়ে বলছে, বাবু তুমি কবে যাবে? সে বলল কাকি অমুক দিন। তখন বলল যে তুমি কি আমার ছোট্ট একটা ব্যাগ নেবে? এই কথাগুলো যখন আমার ওই ভাই বলতেছিল, আমার হাসি আসছিল ওর সামনে, কিন্তু পরে না আমি ফিল করলাম যে আসলে মায়ের মমতা এরকমই হয়। সে কতটা ভালোবেসে এগুলো পাঠাইছে, একজনের কাছে গেছে। সচরাচর আমার মা কারোর কাছে কখনো কাকুর মিনতি করে না, কিন্তু মেয়ের জন্য এগুলো তার কাছে পাঠাইছে। সে বলে আমি খুব কমই দেব। তারপর এই ছোট বেগুনগুলো এখন কিন্তু শেষ হয়ে গেছে। ছোট বেগুন আসলে শীতের সবজি, এবছর আমি খেতে পারি না এই বিধায় মা যেখান থেকে পারছে নিয়ে আসছে। আর এই ছোট ছোট কুশো আমগুলো আমার খুব পছন্দ, এই কুশো গন্ধটা আমি এত পছন্দ করি, তাই মা ওই আম খুদ আর এগুলো পাঠাইয়া দিছে। আমার হাতে এসে পৌঁছাইছে একদিন পর। তো এই বেগুনগুলোকে না একটু পোকা লেগে গেছে ওই একদিনে। আমি আর এদিক ওদিক না তাকিয়ে আগে খুদ ভাত করে নিলাম, একটুখানি মিষ্টি কুমড়া সিদ্ধ আর একটুখানি বেগুন সিদ্ধ দিয়ে আজকে রান্না করব। আর গতকালকের একটু শুটকি ভর্তা বেঁচে গেছে, সেটা দিয়ে আমি এটা খাবো। আমার মা কাকি এরা যে খুদ ভাত রান্না করে, আসলে না ওদের হাতে জাদু আছে। সেই জাদুর ছোঁয়ার কারণে আরও একটু বেশি ভালো লাগে। আর সেই জাদুটা হচ্ছে মায়া, মমতা, ভালোবাসা, যেটা সন্তানদের জন্য মা একেবারেই নিঃস্বার্থভাবে করে। আমি জানেন যখন আমার শাশুড়িকে দেখি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু বেশি টেনশন করে, তখন না আমি কখনো বিরক্ত হই না। তখন আমি ফিল করি আমার মা দূর থেকে আমার জন্য এর থেকে আরও বেশি করতেছে। আমার শাশুড়িতে একটা ছেলে মাত্র, তার এই করাটা অনেক স্বাভাবিক। তো আমি একেবারে সাধারণভাবে রান্না করলাম যাতে পুরো ফ্লেভারটা আমি পাই খুদ ভাতের। মনটা না ভরে গেল খেয়ে আজকে। চলেই গেল, দেখতে দেখতে চলে আসলো আবার পহেলা বৈশাখ। আমরা যারা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে একটার পর একটা অনুষ্ঠান। সেদিন যে বের হইলাম, আমি একটা ওড়না নিয়েছিলাম। এই হচ্ছে সেই ওড়নাটা, সাধারণ ওড়নায় আমার একটু ভালো লাগলো, ক্রিম কালারের মধ্যে। এটা 2-3টা কুর্তি বা জামার সাথে পরা যাবে। কালারটা আমার অনেক সুদিং লাগছে, বিদায় নিছি। এর পাশটা একটু সেলাই করতে হবে, আর এটা নাকি দেশের বাইরের ওড়না, তার জন্যই নেওয়া। অনেক সফট। আমি এখানে সেলাই করে এখানে একটু নট লাগিয়ে দেবো, তাতে দেখতে একটু ভালো লাগবে। মিষ্টি কালার, কাঠালি কালার, লাল, আবার শ্যাওলা কালারের জামা দিয়ে ওইটা পরা যাবে। আমার একটা কাটওয়ার্কের জামা আছে, সেটার সাথে পরতে পারবো। আর সেদিন যে দিদির সাথে গেলাম, একটা শাড়ি গিফট পাইছি আর কি। দিদি অনেকগুলো শাড়ি, মানে বাটিকের শাড়ি গিফটের জন্য কয়েকটা নিয়েছে। দাদাও নিয়েছে পাঞ্জাবি, দাদা দেশের বাহিরে যাবে তাদের জন্য নিয়েছে। আর সেই শাড়িটা নিয়েছি মোটামুটি দিদির পছন্দে, আমি নিব না বলে কথা। তারপর দিদি বললো একটা নিয়ে, মোমবাটিকের মধ্যে, কালারটাও নষ্ট হবে না। শাড়ি দিলে ভালোবাসে কেউ না বলা যায় বলে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে তার আঁচলের অংশ, এইভাবে ছোট ছোট। এটা আমার মনে হয় শিউলি ফুলের আকারেই করা, মাঝখানে অরেঞ্জের সাথে একটু লাল দিয়ে করা। আর এই হচ্ছে ভিতরের অংশটা, এই হচ্ছে ভিতরের অংশটা। এর সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিসও দেওয়া আছে। তো ভাবলাম ব্লাউজ পিসটা কাটবো, তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। কবে পরবো জানি না, দিদি যেহেতু দিয়েছে হয়তো চেষ্টা করবো পহেলা বৈশাখের মধ্যে ব্লাউজটা কমপ্লিট করতে পারলে।
রেখে এখন কেটে ফেলি, তারপর কখন বানাই কে জানে। জানেন, আমার মা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমাকে পেলে বড় করেছে অনেকে মিলে। আমার কাকিরা, আমার মাসিরা, আমার দিদা, আর আমার মায়ের তুল্য বড় বোনেরা, আমার ফুফাতো বোন মানে পিসাতো বোন, এরা প্রচণ্ড ভালোবেসে আমাকে বড় করছে। আমি সবসময় ওদেরকে ফলো করে চলতাম। আমার তেমন কোনো বান্ধবী ছিল না স্কুল জীবনে। যা কিছুই হতো আমি সব আমার মাকে বলতাম, কাকিদের বলতাম। তারা আমার বলতে গেলে পথ প্রদর্শক। এই যে কেয়াদি যে আসছিল সেদিনই হচ্ছে আমার পিসির মেয়ে। তার আমার বয়সের অনেক পার্থক্য। তার যখন বিয়ে হয়েছে তখন আমার বয়সই খুবই কম, 7 থেকে 8 বছর। কিন্তু তার সাথে আমার পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রে যখন আমি ঢাকায় আসলাম, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং বন্ধুর মতো হয়ে গেল। সে কখনো আমাকে ভুল কোনো ডিসিশন দেয় নাই। আমি মনে করি যে সে আমাকে যেটা বলবে সেটা আমার জন্য সব থেকে বেটার হবে, কারণ সে তার মেয়েকে যেভাবে গড়ে তুলতেছে সেম একইভাবে আমাকেও গড়ে তুলছে। তো তার সাথে আমার অন্যরকমই একটা সম্পর্ক। তো দিদি আসছে, এবার আমি দিদির জন্য কিচ্ছু করে নিই। বেসিক্যালি আমি দিদির সব জামা কাপড়গুলো আগে বানাতাম। এখন এখানে থাকি বিদায়, যাওয়া আসা নাই বিদায়, আমার আর দিদির সাথে সেইভাবে আর কানেক্ট হওয়া হচ্ছে না। দিদি এই শাড়িটা দিছে, হয়তো বা এটা প্রাইস খুব কম, আর প্রাইস দিয়ে কখনো ভালোবাসা না বিচার করা যায় না। আর ভালোবাসার লেভেল অন্যরকম হয়, আমি অন্তত মনে করি। জানেন, কোনো কাজ ভালোবেসে করলে সেটা একটু বেশি যত্ন করে করতে হয়। ভালোবাসা কখনো মূল্য দিয়ে বিচার করা যায় না। না, বড় একটা রোগ আছে। যদি কোনো নতুন কাপড় বা জামা বাড়িতে আসে, সেটা সঙ্গে সঙ্গে তৈরি করে না পরা পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। এটা একটা রোগও বলা যায়। কিন্তু ওই যে কাজের কারণে, সাংসারিক অনেক ঝামেলার কারণে সেটা সময় সুযোগ হয়ে উঠতে পারে না যে সঠিক সময় সেটা তৈরি করব। যাই হোক, কোনো রকমে ব্লাউজটা কমপ্লিট করে না রান্নাঘরে চলে আসছি। আজকে একেবারে সাদামাটা রান্না করব। ঘরে না কিছু পটল পড়েছিল, তো আমার সেই পুরনো এক রেসিপি, এটা আমার এক বোনের কাছ থেকে শেখা, জ্যোতি দিদির কাছ থেকে। ভিতরে সরিষা বাটা দিয়ে উপরে পটলটা এই যে জায়গাটা ফেরে নিয়েছি, ভিতর থেকে কিন্তু বিচি বের করে নিয়েছি। সরিষা বাটার সাথে একটু মরিচ আর একটু লবণ দিয়ে করেছি। এটা জাস্ট গরম গরম ভেজে গরম ভাতে খেতে না দারুণ লাগে। আর রান্না করব সয়াবিনের তরকারি। অনেক দিন হয়ে গেল সয়াবিন রান্না করা হয় না। আর আমার মিস্টারের খুবই পছন্দ হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল, সে এটা খুব বেশি পছন্দ করে, তার জন্য সেটাও করতেছি। আর এইদিকে সয়াবিন রান্না করতেছি। শুরু হয়েছে, আর এখন তো সবারই ঠান্ডা খাওয়া শুরু হবে। আর একজন তো মাথা শেষ করে ফেলাইলো, ফ্রিজে কেন বরফ নাই, বরফ দিয়ে সে যা খাওয়ার খাবে। আমি ফ্রিজে মানে আমি চেষ্টা করি ফ্রিজের জল না খাই, যখন আর পারি না তখন খাই। আর ফ্রিজে আমার এক ফোঁটা জায়গা নেই, মাছে পুরো ঢিপি দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো এখন একটু ওদেরকে একটুখানি লাচ্ছি বানিয়ে দেবো, ঘরে দই আছে যেহেতু, এটা খাবে। আর আরেকজন খাবে তার সাথে চা, যত গরম হোক যা হোক, তার চা কফি লাগবে। কফিটা একটু কম খায়, কফি আমি বেশি খাই। আগে কফিটা করি। আর আমার কিন্তু আসলে রান্না করতে বা কোনো খাবার তৈরি করতে কষ্ট হয় না, কারণ হচ্ছে আমার এই রান্নাটা একটা প্যাশান বলতে পারেন। আমি এটা মন থেকে করি। শুধু রান্না না, আমি যে কোনো কাজই করি না কেন সেটা তখন মন থেকেই করি। আর আমি খেতে খুব পছন্দ করি, কিন্তু পরিমাণে একটু কম খাই। আর আমার কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমার কফি খেতেই হবে, চা খেতেই হবে। সেটা আমার মুডের উপর অনেকটা ডিপেন্ড করে যে আমি কফি খাবো কি খাবো না, চা খাবো কি খাবো না। আমার কোনো নেশা নাই এটা যে খেতেই হবে। যাই হোক, একজনের চা একজনের কফি রেডি করে দিলাম, সাথে একটু মুড়ি মেখে দেবো, হালকা মুড়ি। তারা খাচ্ছে ঘরের মধ্যে, আর আমি একটু বাইরে আসছি। এই নীল আকাশটা দেখতে যে আমার এত ভালো লাগে, ক্যামেরায় না জাস্ট এক এক সময় এক এক রকম উঠে। আর এইখানে একটা কি পাখি বলে, অন্ধকারের মধ্যে ফোনে অতটা বেশি রেকর্ড করা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের নারকেল গাছে বাসা করছে। আর ওর 2টা বাচ্চা হয়েছে, সে বাচ্চাগুলোকে নিয়ে ওই সন্ধ্যাবেলা হাঁটতে বের হয়েছে। আমার যে এত ভালো লাগছে, একবার এই পাশে যাচ্ছে বাচ্চাদের পাহারা দিতে, একবার ওই পাশে যাচ্ছে, কি মজাময় লাগতেছে। কিন্তু ফোনে না সম্পূর্ণটা রেকর্ড হলো না।
ভুল সময়ে ভুল কিছু নিয়ে বসছি। এর কারণ কি, এখানে কাপড় চোপড়ে এক থুপ নিয়ে বসছি। এখন বেজে গেছে 12:30। সবগুলো ফোল্ড করতে পারিনি। অনেক দিন যাবৎ কাপড়গুলো জমে গেছিলো, করবো করে আর করাও হয় নাই। এখন ভাবলাম যে রাতে একটু ফ্রি আছি, করে ফেলি। দিনের বেলাতে একদমই সময় পাই না, আমি ভিডিও করার মতো সময় পেতেছি না। কিন্তু এগুলো ফোল্ড না করলেও না জমেছিল, সবগুলো ওয়ার্ড্রবে ভরবো। দেখি যত রাতই হোক এগুলো ফোল্ড করে তারপর ঘুমাবো। বলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।